সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 15 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। ঐকমত্য কমিশনের নীতি বদলের সদিচ্ছা দেখাতে পারেনি কেউ, অভিমত বিশ্লেষকদের। বিএনপির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক। কমিশনে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে নির্বাচিত সরকার, বললেন আমির খসরু। আগামী বাংলাদেশ কিরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোন দলকে বাংলাদেশের মানুষ দেয়নি। একই দিনে সংসদ এবং গণভোট করার সক্ষমতা আছে ইসির, বাড়তি খরচ না করাই সমীচীন, যমুনা নিউজকে বললেন কমিশনার মাসুদ। শত কোটি টাকা বাঁচানোর জন্য একদিনই করা সমীচীন বলে আমি মনে করি। শাপলা প্রতীক না দেয়ায় ইসির কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি এনসিপির। বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন তালিকায় রাখার সমালোচনা। হত্যা মামলায় ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য তুলে ধরলেন জোরপূর্বক ভিডিও বার্তা এবং ফোন ট্র্যাকের অভিজ্ঞতা। গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে যুদ্ধবিরতির খবরে আনন্দে ভাসছে গাজাবাসী। সব জিম্মির মুক্তির বিনিময়ে নির্দিষ্ট এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন। 8 মাসের দীর্ঘ আলোচনার পরও মতপার্থক্য নিয়ে শেষ হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠক। বিশ্লেষকদের মন্তব্য, জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো। অবশ্য 75টি প্রস্তাবে সর্বসম্মত হওয়াকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে দাবি ওঠে সংস্কারের। দেয়ালে দেয়ালে যার জানান দেয় ছাত্র জনতা। রাষ্ট্রের বিভিন্ন খাতে আমূল পরিবর্তনের উদ্দেশ্যে 11টি সংস্কার কমিশন গঠন করে সরকার। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো গঠিত হয় ঐকমত্য কমিশন। ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। 30টির বেশি দলের সাথে বৈঠক চলে 3 ধাপে। তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষে পিআর ও সাংবিধানিক কাউন্সিল সহ 166টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত। শেষ পর্যন্ত 75টি প্রস্তাবে সর্বসম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো। নোট অব ডিসেন্ট সহ সম্মতি আছে আরও 9 বিষয়ে। আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। সংসদের দক্ষিণ প্লাজায় সে অনুষ্ঠানে নেতৃত্ব দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা বিরাট সফলতা ঐকমত্য কমিশনে। আমরা কিন্তু 10টা ইস্যুতেই আমি মনে করতাম একমত হলেই চলে, তো এখন ছোটখাটো অনেকগুলো ইস্যু মিলে তারা 62টি ইস্যু করেছেন। আমাদের মধ্যে এরকম বিভাজিত একটি রাজনৈতিক ব্যবস্থায় এবং সমাজে হঠাৎ করে তারা ঐকমত্য পোষণ করবেন সেটা খুব মুশকিল, আর কারণ আমাদের অমীমাংসিত নিজেদের মধ্যে রাজনৈতিক অনেকগুলো বড় বড় প্রশ্ন রয়ে গেছে। তারা বলছেন, জুলাই আন্দোলনের পর কোনো বিপ্লবী সরকার গঠিত হয়নি। বিদ্যমান সংবিধানের আলোকেই চলছে সরকারি কার্যক্রম। ফলে গণভোট করলেও ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্ভর করতে হবে পরবর্তী সংসদের উপর। গণভোট সেই সরকারকে সংবিধানে বড় পরিবর্তন আনার বিশেষ ম্যান্ডেট দিতে পারে কেবল। যে গণভোটের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারছেন, সেই গণভোটের মাধ্যমে কিন্তু আরেকজন পরিবর্তন করতে পারবে। কোনো কিছুই কিন্তু চূড়ান্ত না। যেই দল ক্ষমতায় আসবে, যদি সে 2/3 সংখ্যাগরিষ্ঠের জন্য ক্ষমতা আসতে পারে, তাহলে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে ব্যবহার করে সে আপনার জুলাই সনদকেও পরিবর্তন করতে পারে তার মতো করে। চাচ্ছেন হ্যাঁ বলুক, নতুবা না বলুক, এর বাইরে কোনো কিছু বলার কোনো সুযোগ নেই। তো এই রকমের একটি পরিস্থিতিতে আপনি যে ভোটের জন্য যাচ্ছেন, যেটা আবার ডিসাইড করতে হবে হচ্ছে পরবর্তী নির্বাচিত সংসদে, তাহলে যেটুকু আপনি হ্যাঁ না করছেন সেটা তো নির্বাচিত সংসদেই হতে পারে। তবে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো। দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে। সে অর্থে ঐকমত্য কমিশন চূড়ান্ত সফলতা পায়নি। কমিশন যেভাবে কাজ করার কথা ছিল, কিংবা অন্যান্য যে সমস্ত এক্সপেকটেশনগুলো আমাদের ছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে, তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা
অর্জন করতে দেখিনি বা অর্জন করতে পারিনি। সেক্ষেত্রে আমি আসলে খুব বেশি সাকসেসফুল হয়েছে বলে মনে করছি না ঐক্যমত্য কমিশনের এই কাজগুলো। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বড় সংকট হলো তারা বলে জনগণের উপর আস্থা আছে, কিন্তু তাদের কারোরই মনে হচ্ছে বা অনেকেরই জনগণের উপর আস্থা নাই। মনে করে জনগণ ভুল ডিসিশন নেয়, তারই ক্ষমতা থাকার কথা ছিল, তারই ক্ষমতা আসার কথা ছিল, তারই শাসন করার কথা ছিল, অন্য কেউ শাসন করছে, জনগণের ভুল সিদ্ধান্ত, এটা মনে করে অনেকেই। ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এ মাসের 15 তারিখ। 24-এর মধ্যে আপনাদের কাজ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশবাসীর মতো বিদেশিরাও নির্বাচনের অপেক্ষায়। বিনিয়োগের স্বার্থেই তারা বাংলাদেশের স্থিতিশীলতা দেখতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অন্যদিকে উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থ পাচার করছে, কাদের সেফ এক্সিট দরকার, তাদের তালিকা দিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লুৎজ। বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়ে বলেন রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় তারা। সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস্ট, এটা তো সবাই একই কথা। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। এ সময় কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয়েও। যতটুকু ঐক্যমত হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে বলেও মনে করেন তিনি। বলেন অমীমাংসিত বিষয় সমাধান করবে নির্বাচিত সরকার। আগামী বাংলাদেশ কিরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয়নি। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। নির্বাচনে প্রার্থী নির্ধারণ কিংবা জোটে থাকা না থাকা নিয়ে দলগুলোর নিজস্ব স্বাধীনতা আছে উল্লেখ করে আমির খসরু বলেন নতুন বাংলাদেশে বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দেবে তাকে মেনে নিয়েই সবাইকে দলের হয়ে কাজ করতে হবে। বিএনপি কখন করবে যে বিএনপি সিদ্ধান্ত নেবে এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামে যান রুহুল কবির রিজভী। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে মুস্তাকিন আলী নামের এক ব্যক্তিকে অটোরিকশা ও নগদ টাকা বিতরণ শেষে প্রশ্ন তোলেন কেন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে এনসিপি। বলেন যারা দুর্নীতি করবে, অর্থ পাচার করবে, তাদেরই সেফ এক্সিটের প্রয়োজন হবে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে। এদিকে শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি উল্লেখ করেন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে। অলক হাসান, যমুনা নিউজ। এশিয়ান কাপ বাছাই গুরুত্বপূর্ণ ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে কভার করেছেন সহকর্মী মেহেদি নাইম। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন, দুঃখিত, আমরা মুজনিবিন তারেকের কাছে যাচ্ছি এই মুহূর্তে। তারেক, হতাশা দিয়েই শেষ হলো, শেষ মুহূর্তেই 3টা গোল হলো কয়েক মিনিটের মধ্যে। কি মনে হয় এই ম্যাচে আসলে কি মানে সমিত সোমের গোলের পরাজয়, কোচের পরিকল্পনা কি আসলে শুরুর দিকে মনে হয়েছে যে কাজে দেয়নি, তিনি খেলায় বদল আনার পরেই কি আসলে বাংলাদেশ খেলায় ফেরে? তিতুমির 4-3 গোলে হেরেছে, একদম শেষ মুহূর্তের গোল হজম করেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের ফুটবলে এটা একেবারেই নতুন কিছু নয়, তবে আমি বলবো যে পজিটিভ দিক যদি আমরা দেখি যে বাংলাদেশ এই ম্যাচে 3টা গোল করেছে এবং সেখানে একটা গোল হামজার, একটা সমিতের গোল এবং যে স্ট্রাইকার হিসেবে খেলেন মোরসালিন তিনিও গোল পেয়েছেন। এটা প্রাপ্তির কথা। আমি এই ম্যাচ নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। যারা খেলাটা মাঠে বসে দেখেছেন সেই সমর্থকদের প্রতিক্রিয়াটা একটু জানতে চাই, তারা আসলে ম্যাচটা দেখে তাদের অনুভূতির কথা।
একবার শেষ মুহূর্তে এসে আশা ভঙ্গ। দারুণ খেলেছে, 3টা গোল করেছে, কামব্যাক করেছে, কিন্তু শেষ মুহূর্তে হার। কেমন লাগছে? ফার্স্টে আমি বলতে চাচ্ছি হচ্ছে লাস্টে যে স্কোয়াডটা ছিল বাংলাদেশের, এই স্কোয়াডটা যদি ফার্স্টে যদি খেলতো আমি 100% গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জিততো। জায়ানের মতো নতুন নতুন প্লেয়ারদের যদি না নামায় তাহলে কি হবে নাকি? একই সুন্দর কি ব্যাক পাস দেওয়া উচিত। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে হামজা শোবিত তারা গোল পেয়েছেন, হ্যাঁ, তাদের ফুটবল দেখার জন্য আপনারা অনেকে এসেছেন, এটা আপনাদের জন্য কতটুকু প্রাপ্তির? হি ইজ আ প্রিমিয়ার লিগ প্লেয়ার, হি ইজ বাউন্ড টু স্কোর। সারা জীবন মনে থাকবে বাংলাদেশকে দেখছি এত ভালো পারফর্ম করতে, বাট আনফরচুনেট হারসি। ইটস ওকে, উই আর গোনা কাম ব্যাক স্ট্রঙ্গার। লেটস গো বাংলাদেশ, ইন্ডিয়ার সাথে খেলা হবে। কোচকে বানানো দরকার বাংলাদেশের যখন পরিবর্তন চাই, বাংলাদেশের প্রথম কিছুই ঠিক নাই, ফাউল খেলা খেলে ফাউল। কাবেরার সিন্ডিকেটটা ভাঙতে হবে। কাবেরার প্রথম আগে এটাকে ভাঙতে হবে, তাকে বদল করতে হবে। বড় ধরনের গোয়া মারা খাইছি, বড় সে কি ধরনের কোচিং করে যে হাকিম জায়ানের মতো প্লেয়ারকে ট্রায়ালে এসে মাত্র 10 মিনিট আগে নামায়। সে যে পাসিং খেলছে, সে এই লাইন থেকে যে বল ডিফেন্স করছে, বল দিছে, তার আরেকটু যদি আগে 10 মিনিট আগে নামাইতো তাহলে আমাদের খেলাটা আরো সুন্দর হতো এবং আমরা জয়েনে মাঠ ফিরতে পারতাম। ভালো প্লেয়ারগুলো 20 মিনিট খেলতে পারে না। 3-0 গুণে যখন ড্র করছে তখন মনে ভুরো আশা ছিল ভাই বাংলাদেশ জিতে যাবে ইনশাআল্লাহ, আরেকটা হয়ে যাবে, কিন্তু লাস্টে একটা মিনিট সব মিলিয়ে আসলে তিতুমির সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ এই হারের পেছনে কোচ ক্যাবরেরাকে দায় দিচ্ছেন, তারা ক্যাবরেরার পদত্যাগও চাচ্ছেন, তবে এটাও তারা বলছেন যে বাংলাদেশ পরে কামব্যাক করে নেক্সট কামব্যাক হবে ইনশাআল্লাহ। পরবর্তী ঘরের মাঠে ম্যাচ হবে ভারতের সাথে, সেই ম্যাচটা বাংলাদেশ জিতবে সেই প্রত্যাশা তারা করছেন। এবং নিঃসন্দেহে ফুটবল গোলের খেলা এবং রেজাল্টটাই মানুষ মনে রাখে। বাংলাদেশ হয়তো স্কোর লাইনটা 4-3 সেটা থাকবে, কিন্তু এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি হামজা শোবিতের গোল, মোরসালিন গোল করেছে। নিশ্চয়ই হংকংয়ের মাটিতে 14 তারিখ যে ম্যাচ, সেখানে বাংলাদেশ এখান থেকে ঘুরে দাঁড়ানোর বা হয়তো জয় নিয়ে ফেরার একটা চেষ্টা থাকবে। তিতুমির, নিঃসন্দেহে মুজতামিন তারেক দর্শকদের ক্ষোভ আমরা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে। বাড়তি অর্থ অপচয় না করে একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা উচিত বলে মনে করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। একসাথে 2 ভোট আয়োজন করতে কমিশন সক্ষম বলেও জানান তিনি। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ এবং সহায়তা নেওয়া হবে, বাড়ানো হবে লজিস্টিক সাপোর্ট। এতে জনগণের কয়েকশো কোটি টাকা বাঁচবে বলে মনে করেন এই নির্বাচন কমিশনার। যদিও ভোটদানের সময় কারিগরি সক্ষমতা এবং গণনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। লাভলি বিথা রিপোর্টে বিস্তারিত। এবং গণমাধ্যমের বন্ধুরা যারা আছেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে গণভোট হবে সে সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। এমনকি নোট অফ ডিসেন্ট নিয়ে আলাদাভাবে জনরায় নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তও হয়নি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ মনে করেন, জাতির ক্রান্তি লগ্নে রাজনৈতিক দলগুলো গণভোটের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করবে ইসি। এক্ষেত্রে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করাই যৌক্তিক বলে মনে করেন তিনি। সরকার যদি সকল পলিটিক্যাল পার্টি যদি একমত হয় যে গণভোট হবে এবং সেটা একদিনেই যদি হবে হওয়ার কথা বলে, আমাদের তরফ থেকে আমার ভাষ্য, পার্সোনাল ভাষ্য যে সেটা সম্ভব। আমাদের মতো একটা দেশের শত শত কোটি টাকা ব্যয় করা কঠিন, শত শত কোটি টাকা বাঁচানোর জন্য একদিনই করা সমীচীন বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা বলছেন, 2 দিনে ভোট হলে অর্থ ব্যয় বাড়বে, আবার একদিনে 2টি ভোট আয়োজন করতে বাড়তি প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে। বাড়াতে হবে বুথ ও ভোট কক্ষের সংখ্যা। গণনার ক্ষেত্রেও আলাদা কক্ষ ও অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে, যা ইসির জন্য চ্যালেঞ্জ হবে মনে করেন এই বিশেষজ্ঞ। কাগজের সংকটও কিন্তু এই সময় বিশাল ব্যাপার, কারণ 12-13 কোটি ভোটারের তো ব্যালট পেপারের জন্য বিশাল কাগজের প্রয়োজন হয়। এর সাথে আবার আরেকটা ব্যালট, গণভোটের ব্যালট, প্লাস ছেলে মেয়েদের বাচ্চাদের বই খাতা, বইয়ের জন্য একটা কাগজ। প্রত্যেকটা বুথে ভোটার কমায় আনতে হবে অথবা ভোটিং টাইম বাড়াতে হবে। ম্যান পাওয়ার, কাউন্টিং এর জন্য ম্যান পাওয়ার, 2 সেট ম্যান পাওয়ার লাগবে, আরো মানুষ লাগবে ইনভলভ করা, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা। যদিও নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ বলেছেন, লজিস্টিক্স বাড়ানো কঠিন কিছু নয়, নির্বাচন কমিশনের সে সক্ষমতা রয়েছে বলে জানান তিনি। আমাদের নির্বাচন কমিশনের যারা অনেক অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী আছেন, তারাও এটাকে একটা কিভাবে আরো বাড়ানো যায় কিনা, যদি বাড়াইতে হয় বাড়াবো, বুথের সংখ্যা বাড়ানো যায় বাড়াবো, কেন্দ্রের সংখ্যাও যদি আমরা মনে করি যে আমাদের বাড়ানো দরকার বাড়িয়ে দিব, সম্ভব। আপনাকে সহজ কথায় বললে হয়তো আমার লজিস্টিকে কিছু হেরফের হবে, আমি এদিক সেদিক করবো।
সংখ্যা কিছু বাড়াবো, বা মানে অর্থাৎ অ্যাকর্ডিং টু দা সিচুয়েশন যখন অ্যারাইজ করে তখন ওইভাবে সিদ্ধান্ত নেব। এ যাবৎ বাংলাদেশে 3টি গণভোট হয়েছে। সংবিধানের বড় ও বেশি সংখ্যক পরিবর্তনের উদ্দেশ্যে গণভোটের প্রস্তাব এটাই প্রথম। এই সমস্ত ইস্যু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, সেটা গুরুত্ব সহকারে মানুষের কাছে যদি প্রচারণায় যত দূর যাওয়া যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শাপলা প্রতীক না দেয়া ইসির কাছে আবারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এনসিপি। দলটিকে শাপলা দিতে কোনো মহল থেকে বাধা আছে কিনা তা স্পষ্ট করতে সিইসির প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন তালিকায় রাখার সমালোচনা করেন পাটোয়ারি। ২৪-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তারুণ্য নির্ভর দল জাতীয় নাগরিক পার্টি ইসিতে নিবন্ধন আবেদনের পর থেকেই প্রতীক নিয়ে জটিলতা শুরু। বারবার শাপলাসহ নিবন্ধনের দাবি করে এলেও তা এখনও পায়নি এনসিপি। সবশেষ ইসির নতুন তালিকায় শাপলা ছাড়াই ১১৫ প্রতীক প্রকাশ করে কমিশন। প্রত্যাশিত প্রতীক না থাকায় এর আইনি ও রাজনৈতিক ব্যাখ্যা জানতে ইসিতে এনসিপির প্রতিনিধি দল। সিইসির সাথে ২.৫ ঘণ্টার বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান। দাবি করেন এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার পেছনে হাত আছে অদৃশ্য শক্তির। যেহেতু প্রতীকের কোনো আইনি বা রাজনৈতিক বাধা নাই, আপনি প্রতীকটা দিচ্ছেন না, তাহলে এখানে অন্য কোনো বাধা দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসে এই পরিস্থিতি তারা সৃষ্টি করছে। জাতীয় প্রতীক বিবেচনায় এনসিপিকে শাপলা দেয়া না হলে প্রতীকের তালিকা থেকে ধানের শীষ সহ সোনালী আঁশ এবং তারা প্রতীক বাদ দেওয়ারও দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির। যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা মনে করি শাপলার ক্ষেত্রে ওনাদের এই পর্যন্তই, এবং আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। সম্প্রতি ইসির প্রস্তাবিত দল নিবন্ধনের তালিকায় বাংলাদেশ জাতীয় লীগকে রাখায় ক্ষোভ প্রকাশ করে এনসিপি। প্রশ্ন তোলা হয় দলটির কার্যক্রম, কার্যালয়ের ঠিকানা, গঠনতন্ত্র নিয়েও। জাতীয় লীগের ১৯৯১ সালে জনাব আতাউর রহমান খান মৃত্যুবরণ করার পরে আর কিভাবে এই জাতীয় লীগের দল হিসাবে ধারাবাহিকতা ছিল। এছাড়া ওই দলের কোনো গঠনতন্ত্র নেই, ওই দলের যারা নেতৃত্ব তাদেরকে কেউ চেনে না, মাঠে কোনো কর্মসূচি নেই। আপনারা এমন একটি দলের নিবন্ধন দেওয়ার ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত নিলেন? বৈঠকে ভোটারদের বয়স নিয়ে সিদ্ধান্ত পুনরায় বিবেচনার দাবি জানায় এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেনজি সদস্যরা ভোট দিতে না পারলে তা প্রহসনের নির্বাচন হবে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ হলেও সংখ্যাগরিষ্ঠ দলের বাইরে যাওয়ার সুযোগ নেই। শুধুমাত্র আলোচনা ছাড়া নেই উচ্চকক্ষের অন্য কোনো ক্ষমতাও। তাই প্রস্তাবিত উচ্চকক্ষ বাতিলের সুপারিশ করেছে সিপিডি। অন্যদিকে জবাবদিহিতা নিশ্চিতে উচ্চকক্ষের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে উচ্চকক্ষের কার্যকারিতা নিয়ে ভিন্ন মত। তবে আইন প্রণয়নে বিলম্বের শঙ্কা থাকলেও উচ্চকক্ষের যৌক্তিকতা তুলে ধরেন অনেকেই। জনগণই সকল ক্ষমতার উৎস। রাষ্ট্রে সেই জনগণের মালিকানা নিশ্চিত হয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে। পরিবর্তিত পরিস্থিতিতে ঐকমত্যের ভিত্তিতে সেই সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রূপ দেওয়ার প্রস্তাব আছে ঐকমত্য কমিশনে। The Constitutional Reform Commission actually wanted to use polarization as an instrument to make sure the dominant party state cannot actually take control. প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে? এমন প্রশ্নকে সামনে রেখে রাজধানী একটি হোটেলে জাতীয় সংলাপের আয়োজন করে সিপিডি, যেখানে নিজেদের গবেষণা তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ। তাদের মতে উচ্চকক্ষ গঠিত হলে নিম্নকক্ষ দুর্বল হতে পারে। প্রশ্ন আছে সংসদ ও সংসদ নেতাকে জবাবদিহি করার ক্ষমতা নিয়েও। আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয়। দ্বিকক্ষের তত্ত্বীয়ভাবে জিনিসটি অনেক অ্যাপিলিং, কিন্তু এটির বাস্তবতার বিচারে অথবা বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার এবং সেখানে যে ধরনের পার্টিজানশিপ কাজ করে, এই সিস্টেমে এটাকে ম্যানিপুলেট হবার আশঙ্কা রয়েছে। আবার লোয়ার হাউস চাইলে আপনার সুপারিশ সবটাই বাতিল করে দিতে পারবে, টোটালি বাতিল করে দিতে পারবে। তো আপনি যদি তাকে এই যে ওভাররাইডিং পাওয়ারটা দিয়ে দেন, তাহলে আপনি দ্বিতীয় কক্ষ কেন করছেন? তাকে তো আপনি কিছু একটা সুযোগ দিতে হবে যে তার মতামত প্রকাশ করার জন্য। উচ্চকক্ষ আর সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে বিভক্তি। এইটা একটা গরিবের টাকায়, সাধারণ মানুষের টাকায় নতুন করে শ্বেত হস্তি পোষা ছাড়া এবং নতুন ধরনের আরো কিছু জমিদার তৈরি করা ছাড়া অন্য কিছু বাংলাদেশে হবে বলে আমাদের কাছে মনে হয় না। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে,
সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ পিআর সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। দুর্ভাগ্যবশত বাংলাদেশে সিভিল সোসাইটিও বিভিন্ন ভাগে বিভক্ত। সিভিল সোসাইটিকে আপনি পিআর পদ্ধতিতেও যদি আপনি উচ্চ কক্ষে আনেন, তখন কিন্তু সিভিল সোসাইটি তার যে মতাদর্শ, সেই মতাদর্শকে স্ট্যাবলিশ করতে চাইবে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জবাবদিহিতা ও ভারসাম্য রক্ষার জন্য উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে। নিম্নকক্ষে যে আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসাপরণতার কারণে অন্যান্য কারণে আইন প্রণীত হয়, কিন্তু উচ্চকক্ষে গেলে কুল হেড শুড প্রিভেইল অ্যান্ড ওটা মডারেট হতে পারে। তো নিম্নকক্ষেই মূল ক্ষমতা আইন প্রণয়ন, এবং উচ্চকক্ষের কোনো ক্ষমতা নাই। এমপিদের যে ডিউটি ফ্রি গাড়ি, স্পেশাল পার্কস, এগুলা রাখার কোনো দরকার নেই, এবং এইগুলা একটা ব্যাড ইমেজ সৃষ্টি করছে। এমপিরা তা নিজেরা প্রথমে ট্রান্সপারেন্ট হবেন, অ্যাকাউন্টেবল হবেন। অন্য সবকিছু চাইতে গুরুত্বপূর্ণ হলো কার্যকর আইন প্রণয়নে রিসার্চ ইনস্টিটিউশন ও সুশীল সমাজের প্রতিনিধিকে অংশীজন করা, জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত উচ্চকক্ষ বাস্তবায়িত হলে তা যেন কোনোভাবে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক না হয় সেদিকে জোর দিয়েছেন আলোচকরা। সেই সঙ্গে উচ্চকক্ষে সকল পেশাজীবীর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদও তাদের। যে আইনটা তৈরি হলো ল হাউসে, সেটা যখন আবার হাউসে যাচ্ছে, তখন তারা এটাকে স্ক্রুটিনি করছে, রিভিউ করছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ব্যক্তিগত এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইনের ফলে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজাপ্রাপ্ত প্রায় 4,500 আসামি অব্যাহতি পাবেন। এদিকে দুর্বল 5 ব্যাংকে একীভূত করে ইসলামী শরিয়া ভিত্তিক একটি ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয় বিস্তারিত। সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবারও জানান, ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। এতদিন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও সংরক্ষণের কোনো আইন না থাকায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তা ব্যবহার করেছে ইচ্ছে মতো। যমুনা টেলিভিশনের এক অনুসন্ধানে উঠে আসে 11 কোটি নাগরিকের এনআইডির তথ্য চুরির ঘটনাও। অবশেষে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বিষয়ক এই সমস্যা সমাধানে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এরও অনুমোদন দেয়া হয়। এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হলে আগের ডিজিটাল নিরাপত্তা আইনে সাজাপ্রাপ্ত 95% আসামি অব্যাহতি পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমরা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ পাশ করার চেষ্টা করেছি। যে কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমতি দেয়া হয় আমানত সুরক্ষা আইনের। এছাড়া দুর্বল 5টি ব্যাংকে একীভূত করে ইসলামী শরিয়া ভিত্তিক একটি ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এই ব্যাংকগুলো একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে, সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হচ্ছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তো নতুন ব্যাংকের মধ্যে হস্তান্তরকারী 5টি ব্যাংকের সমুদয় সম্পদ ও দায়সহ একীভূত হবে। উক্ত ব্যাংকসমূহ বিএসইসির তালিকাভুক্ত এবং মূলধন বাজারের ব্যাংকগুলো শেয়ার ইস্যু করা হয়েছে। বৈঠকের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও আবারও জানান, আগামী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। আমি যেটা কনফিউশন দেখছি, ধরেন 2-1 তথাকথিত সিনিয়র জার্নালিস্টের মধ্যে, তারা টিভিতে 2-1 সময় এসে এটা বলেন বলে সোজা বাংলায় বলে মার্কেট গরম করতে চান। আমরা দেখছি বাংলাদেশের মানুষ ইলেকশনের জন্য প্রিপেয়ার্ড, এবং তারা ইলেকশনের, আমি বলবো যে ট্রেন তো ছেড়ে গেছে। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে রংপুর, বরিশাল এবং ময়মনসিংহকে উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে অনুমতি দেয়া হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান চলাকালীন গুম করে এবং ডিবি হেফাজতে নিয়ে সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারে করা হয় নির্যাতন।
ডিবি হেফাজতে থাকাকালীন আন্দোলন প্রত্যাহার করতে না চাইলে তাদের জানানো হয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশনা আছে তাদের মেরে ফেলার। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাংখারপুলে 6 জন হত্যা মামলায় সাক্ষ্যে এসব কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় গুমের মামলার বিষয়ে বলেন, গুমের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এই সরকার ও বিচার বিভাগের জন্য একটি মাইলফলক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলন দুর্বল করতে গুম করা হয় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও নাহিদ ইসলামকে। পরে জেআইসি সেলে নিয়ে গুম ও নির্যাতন করা হয় তাদের। সেখানে কয়েকদিন গুম থেকে মুক্তি পেলে আবার তাদের তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে জুলাই অভ্যুত্থানকালীন গণহত্যা ও তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের নানা তথ্য তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় 5 আগস্ট চানখারপুলে নিজের সামনেই দুজনকে গুলিবিদ্ধ হয়ে নিহত হতে দেখেছেন বলে জানান তিনি। নির্যাতন করা হয়েছে, ওনাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে, ওনার ফ্যামিলির উপরে নির্যাতন হয়েছে এবং উনি 5 তারিখ চাংখারপুল এলাকায় নিজে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছেন। ওনার চোখের সামনে কয়েকজন ছাত্র জনতাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। অবশ্যই যারা এই গণহত্যার সাথে দায়ী এবং পালিয়ে পলাতক অবস্থায় আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নেবে এবং আইন অনুযায়ী এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিন সাক্ষ্যে আন্দোলন চলাকালীন সময়ে সমন্বয়কদের উপর চলা নির্যাতনের কথাও তুলে ধরেন সজীব। বলেন, ডিবি হেফাজতে থাকাকালীন আন্দোলন প্রত্যাহার না করলে তাদের হত্যার সরাসরি নির্দেশনা ছিল শেখ হাসিনার। ডিবিতে থাকা অবস্থায় এবং ডিবিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায়ও আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। এদিন গুমের মামলার বিষয়ে এক প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, গুমের মামলার বিচার শুরু হওয়া ও প্রভাবশালী এ সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিচার বিভাগ ও এই সরকারের জন্য মাইলফলক। গুম এবং গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটা একটা গতকালকে একটা মাইলফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি। এ সময় আওয়ামী লীগের দল হিসেবে বিচার চেয়ে বলেন, ১৫০০ মানুষ হত্যাকারীদের বাংলাদেশের মানুষ মেনে নেবে না। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। যে ন্যারেটিভের উপর ভর করে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল সেই বয়ান আবারও ফিরে আনা হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বিকেলে প্রেস ইনস্টিটিউটে প্রকাশনা উৎসব এবং আলোচনা সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, গত 1 বছরে জুলাইকে নানাভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা আমলের বিতর্কিত মুখগুলো নানাভাবে ফিরে আসছে। তবে বাংলাদেশ বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য আর চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াইয়ে এগুবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ধীরে ধীরে জুলাইকে অপসারণ করা হচ্ছে, এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এ সময় পিআইবির উদ্যোগে জুলাই নিয়ে 5টি বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট বাংলা ফ্যাক্ট উদ্বোধন করেন উপদেষ্টা। এখন আস্তে ধীরে জুলাই অপসৃত হচ্ছে এবং আমরা যে জুলাই জনগণকে হারিয়ে ফেলেছি এই দায়বদ্ধতা আমি মনে করি আমি সহ আমাদের পুরো রাজনৈতিক নেতৃবৃন্দের এবং স্টুডেন্ট লিডার থেকে শুরু করে সবার আছে। যে ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল সেই ন্যারেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে। যেই মুখগুলো হারিয়ে গেছিল 1 বছরে তাদের আবার ফেরত আনা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে, শুধু বিদেশে না দেশেও। আমরা সবই পর্যবেক্ষণ করতেছি। শ্রমিকের পাওনা না দিলে কোনো মালিককে স্বস্তিতে থাকতে দিচ্ছে না সরকার, এমন মন্তব্য করেছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিকেলে সিরাব মিলনায়তনে শ্রম অধিকার প্রসঙ্গ বিষয়ক গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, মালিক পক্ষের থেকে শ্রমিকের বেতন ভাতা আদায়ে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে যা অতীতে কেউ নেয়নি। খেলাপি মালিকদের সম্পদ এবং শেয়ার বিক্রি করে শ্রমিকদের মূল্য পরিশোধ করা হচ্ছে বলেও জানান তিনি। আমি অনেক মালিককে, দুষ্ট মালিক, নট মালিক, দুষ্ট মালিকদের বিরুদ্ধে খুব টাফ অ্যাকশন নিয়েছি, যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, আপনারা চিন্তা করতে পারেননি। বাড়িঘর
আমার কাছে এখন জিম্মি আছে, বিক্রি করবো। আজকেও কথা বলছিলাম, তার শেয়ার বাই করে শেয়ার বিক্রি করা হচ্ছে শ্রমিকদের দেওয়ার জন্য। তো এবং শুধু তাই না, পাসপোর্ট জব্দ করা হচ্ছে, বাইরে যেতে দিচ্ছি না। দেখছেন রাতের বাংলাদেশ। নজর দেব আন্তর্জাতিক খবরে। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হামাস এবং ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট সহ এই তথ্য নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারীরা। জানিয়েছে হামাসও শর্ত অনুযায়ী ইসরায়েলি পার্লামেন্টে অনুমোদনের পর গাজার নির্দিষ্ট সীমারেখা থেকে সরে যাবে আইডিএফ সৈন্যরা। জীবিত এবং মৃত সব জিম্মিকে ফেরত দেবে হামাস। বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে তেল আবিব। ত্রাণ প্রবেশ করতে দেয়া হবে উপত্যকায়। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেন গাজায় স্থায়ী শান্তির পথে কাজ করবে চুক্তির প্রথম ধাপ। সব পক্ষই পাবে ন্যায্যতা। চুক্তি স্বাক্ষর উপলক্ষে শনি কিংবা রোববার মিশর যেতে পারেন বলেও জানান তিনি। গণহত্যা নিপীড়নের লম্বা পথ পাড়ি দেওয়ার পর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির খবর। ফিলিস্তিনিদের স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ 2 বছর পর শান্তির ঘুম। উপত্যকা জুড়ে আনন্দের জোয়ার। তবে পূর্ব অভিজ্ঞতা বলছে ইসরায়েলকে বিশ্বাস করা কঠিন। তাই স্বস্তি আর উল্লাসের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা থেকে পুরোপুরি মুক্ত হতে পারছেন না অনেকে। গাজার পথে পথে ছুটে যুদ্ধবিরতির খবর জানাচ্ছেন সাংবাদিক সালে আল জাফরাই। উত্তর গাজার অন্ধকার রাস্তায় ছড়াচ্ছেন আশার আলো। যাদের দুঃসাহসী কণ্ঠ যুদ্ধ কবলিত উপত্যকার খবর পৌঁছে দিয়েছে বিশ্বের কাছে, তাদের মুখেই আজ স্বস্তির বার্তা। আনন্দে উদ্বেলিত প্রেসের ভেস্ট পরিহিত এই মানুষগুলো। যুদ্ধবিরতির খবরে ভোরের আলো না ফুটতেই আশ্রয় শিবির থেকে পথে নেমে আসে গাজাবাসী। 2 বছরের দমবন্ধ এক দশার পর আজ সব আবেগ মিলেমিশে একাকার। উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা। অভুক্ত জীর্ণ শীর্ণ মানুষগুলো নেচে গেয়ে করছেন উল্লাস। ঐতিহাসিক মুহূর্ত বোধহয় একেই বলে। 2 বছরের গণহত্যা, বর্বরতা আর ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষার পর যে আনন্দের বহিঃপ্রকাশ দেখলাম, তা বিশাল চাপ থেকে মুক্তির ফল। সারা বিশ্ব থেকে যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, গাজার প্রতি সমর্থন জানিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেনি উপত্যকার মানুষ। আলহামদুলিল্লাহ, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন। অনেক আনন্দিত আমরা। যারা এই যুদ্ধ রক্তপাত বন্ধে ভূমিকা রেখেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। পুরো গাজা উপত্যকা, আরবরা, পুরো বিশ্ব আজ আনন্দিত যে যুদ্ধবিরতির মধ্য দিয়ে রক্তপাত বন্ধ হয়েছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, ধন্যবাদ। প্রতিদিনের মতো বোমার আওয়াজ নেই। 2 বছর পর শান্তির এক ঘুমে আচ্ছন্ন উপত্যকার মানুষ। উৎফুল্ল বিদেশি স্বেচ্ছাসেবীরাও। এটা কি সেই মুহূর্ত? বাইরে বিস্ময়কর নিস্তব্ধতা আজ। এটা মধ্যরাত, মানুষ এখনো জানতে পারেনি, তবে বিমান হামলার আওয়াজ নেই। আগের অভিজ্ঞতা থেকে অবশ্য শঙ্কা রয়েই যায়। ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না উপত্যকার অনেক বাসিন্দাই। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান গাজাবাসীর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।